অন্যদিকে চেয়ে বললাম। সাথী কাপড়টা ঠিক করতে করতে বলল, আমি আপনারকে স্বামী হিসেবে মানি। আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। আজ যখন আপনি রুমে আসেন তখন আপনি চোখে পানি মুছতে মুছতে রুমে এসেছেন। আমি আপনাকে আমার এই বুকে রাখতে চাই। কখনো কষ্ট দেব না। আপনি যা 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 দেবেন তাই খাবো। শুধু রাখতে একটু বুকে নিয়ে ঘুমাবেন। আমি আর পারছি না। মা যেদিন মারা যাওয়ার আগে আপনার হাতে তুলে দিয়ে যায় সেদিন থেকে মনে প্রাণে দেহে সবকিছু আপনার তরে কুরবানি করে দিয়েছি। আপনি একটিবারের মতো আমাকে আপন করে নেন, যা আমাকে আপনার প্রতি আরো বেশি পাগল করেছে। সত্যি বলতে আমি যা করি আপনাকে স্বামী মনে করেই করি। আর রাইসা আমার মেয়ে, সারা জীবন রাজকন্যার মতো রাইসাকে বুকে আঁকলে রাখতে চাই। এই অনুরোধটা আপনি আপনার কাছে করি। এই কথা বলে সাথী আমার পিছন থেকে জড়িয়ে ধরে। আমি সাথীর দিকে তাকিয়ে দেখি সাথী কেমন যেন কাঁপছে। জানি না এখন কি ঘটতে যাচ্ছে। সাথী আমাকে আরও তার কাছে টেনে নিচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। সাথীকে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দিলাম। সাথী ছলো ছলো চোখ জোড়া নিয়ে করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। এদিকে রাইসা রাইসা বলে উঠল, বাবাই, মমকে নিয়ে আসোনি। বাবাই, মম কোথায়? আমি মমকে দেখবো। আমি কিছু বলতে পারছি না। দু চোখ বেয়ে পানি পড়ছে। বাবাই, তুমি কাঁদছো কেন? মম তোমায় নিশ্চয়ই বকা দিয়েছে, তাই না? তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। আমার মম লাগবে না। তুমি আমার মম, তুমি আমার বাবাই। এদিকে আকাশ গর্জন করে বজ্র পড়ছে। সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীর কপাল ফেটে রক্ত পড়ছে মেঝেতে। চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। আমি জানি না সাথীকে কি বলে সান্ত্বনা দিব। আমি যে নিঃস্ব, এ হৃদয়ে কথা ছাড়া অন্য কাউকে কিভাবে ঠাঁই দিব। শত কথা বললেও যে এখনও চোখ বন্ধ করলে আমার হৃদয়ের আয়নায় কথার ছবিটাই ভেসে ওঠে। কিন্তু আজ কেন জানি সাথীর প্রতিও বড্ড মায়া লাগছে। পকেট থেকে রুমালটা বের করে সাথীর যে জায়গায় কপাল ফেটে গেছে ধরতেই অসহায়ভাবে তাকিয়ে বলল, আমায় একটু দূরে সরিয়ে দিও না। আমি কোথায় যাব বলো তো? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। ছোটবেলায় বাবা হারিয়েছি, কিছুদিন হলো শেষ আশ্রয় মাকেও হারিয়ে ফেলেছি। আমি এতটাই হতভাগা, জীবনে কোনোদিন মা পর্যন্ত হতে পারবো না। সেজন্য রাইসাকে মেয়ের আদরে বড় করতে চেয়েছি। সেই সুযোগটা তুমি কেড়ে নিচ্ছ কেন আল্লাহ? এমন করো। আমি এতিম বলে কি আল্লাহ আমায় কষ্ট দেয়? জানো, রাইসাটা পর্যন্ত এখন আমায় মম ডাকে না। ডাকতে বললে বলে আমার মম আছে। রাজ বলল, আমি কিভাবে বাঁচবো তোমাকে? রাজ বলো, আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া, রাইসাকে ছাড়া? যদি বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে কতটা ভালোবাসি তোমায়। আমার হৃদয় তোমায় একটা ছবি আঁকা দেখতে পারতে। রাজ, এই মাঝরাতে এই এতিম মেয়েটা তোমার পায়ের নিচে একটু জায়গা চায়, দেবে? এই কথা বলে সাথী আমায় তার বুকের সাথে জড়িয়ে ধরে। আমি বিস্মিত হয়ে যাই। সাথীর হাতটা ছড়িয়ে দিতেই দরজায় কে যেন ঠকঠক করে আওয়াজ করছে। মাঝরাতে আবার কে এলো? এসব ভাবতে ভাবতে দরজা খুলতে দেখি আকাশ সাহেব দাঁড়িয়ে আছে। স্যার, আপনি এত রাতে গরিবের বাড়িতে? ভাইয়া, আমাকে স্যার ডেকো না প্লিজ। মনে করো তোমার ছোট ভাই। কি বলছেন এসব স্যার? আমি যদি আপনার ছোট ভাই হতাম তাহলে কি আমাকে স্যার ডাকতেন? ভাইয়া, আমি অনেক অপরাধী। কি বলছেন এসব আপনি? আপনি কেন অপরাধ করবেন? বাদ দেন ওসব, গরিবের ঘরে আসুন। ভাইয়া, আমি যে অপরাধ আজ আপনাকে যে বলতে হবে, কারণ অপরাধটা জেগে উঠেছে। আজ নিজেকে আর ক্ষমা করতে পারছি না। জানেন ভাইয়া, আমি কথাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসি। ধরতে পারেন প্রাইমারি জীবন থেকেই খুব করে চাইতাম কথা আমার হোক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবা লেখাপড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে 12 বছর থেকে দেশে এসে কথার ডিভোর্স হয়েছে। সব কিছু জেনে মাথার উপর দিয়ে যায় আমার। চোখের জল ধরে রাখতে পারিনি। জানেন ভাইয়া, কথাকে বড্ড বেশি ভালোবাসতাম। আমি কখনোই চাইতাম না কথা অন্য কারো হোক। যখন জানতে পারলাম কথার বিয়ে হয়েছিল আপনার সাথে, আর আপনি কথারই অফিসে চাকরি করেন, তখন কথা আমাকে বলে, কি করলে আপনি কথাকে ভালোবাসবেন। আপনি সুযোগটা কাজে লাগিয়ে আমি সুযোগটা কাজে লাগিয়ে সেদিন অফিসের সবার সামনে আপনাকে অপমান করে
লাথি মারি। ভাইয়া এখন দেখি কথা আমার কাছে নয়, কথা আপনার কাছে সুখে থাকবে। কথার হৃদয় জুড়ে শুধু আপনার বিচরণ। ভাইয়া আমি আপনার পায়ে পড়ি, কথাকে আর কষ্ট দিয়েন না। কথার কষ্টে যে আমি কথার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। কি হলো? আশ্চর্য, তুমি গায়ে পড়ছো কেন? ভাইয়া যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়বো না। আরে ওঠো তো, যখনই ভাইয়া ডেকেছো তখনই তোমায় ক্ষমা করে দিয়েছি। এদিকে কথা আকাশের পিছন পিছন এসেছে, কথা জানালা দিয়ে এসব দেখছে আর চোখের জল ফেলছে। আকাশ, কি হলো? বুকে আসো। ভাইয়ের স্থান পায়ে নয়, বুকে। হঠাৎ আকাশের ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোন ধরে কি যেন বলল। ভাইয়া আমার বাসায় যেতে হবে, আমি অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে। আকাশ চলে গেলে সাথী আস্তে আস্তে আমার হাত দুটি ধরে বলল, তুমি আমায় খুন করে ফেলো, তবুও আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার শিরা উপশিরায় মিশে গেছো। তুমি আমার হার্ট, প্লিজ আমায় ছেড়ে যেও না। রাজ, আমায় একটু বুকে নিবে? কথা দরজার ওপাশ থেকে সাথীর কথাগুলো শুনছে। মনে হচ্ছে কথার কলিজার ওপর কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন? কি হলো রাজ, নেবে না আমায় বুকে? আমি যে আর পারছি না। সাথী কথা বলে আমাকে যখনই বুকের সাথে জড়িয়ে নেওয়ার জন্য আসলো, ঠিক তখনই দরজায় কে যেন নক করলো। দরজা খুলতে চমকে গেলাম, কারণ দরজা খোলার সাথে সাথেই কথা আমাকে জড়িয়ে ধরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। কথার চোখের পানিতে আমার বুকটা ভিজে যাচ্ছে। আজ কেন জানি কথাকে সরিয়ে দিতে পারছি না। বুকের ভেতরে অজানা কোনো প্রশান্তি ভরে যাচ্ছে। হঠাৎ কথার ওসব কথা মনে পড়তেই কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কথা আমার বুক থেকে সরাসরি পায়ে পড়ে গিয়ে বলতে লাগলো, রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাজ, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। জানো, আমি চোখ বন্ধও করতে পারি না। তোমার বুকে অন্য কারো জায়গা হওয়ার আগে যেন এই অভাগী কথার মৃত্যু হয়। কথা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। এদিকে সাথীর দিকে চেয়ে দেখি সাথী কাঁদছে। জানি না এখন আমি কি করব। কেন আল্লাহ আমাকে এমন পরিস্থিতিতে ফেলল? বুকের কষ্টটা চাপা দিয়ে কথাকে বললাম, যে মেয়ের হাত অন্য পুরুষ ধরে তাকে আমি কেমন করে গ্রহণ করব? যে মেয়ে তার স্বামীকে কুকুরের চেয়েও বেশি নির্দয়ভাবে অপমান করে তাকে কিভাবে বুকে নেব? যে মেয়ের বাবার জন্য আমি পাইনি মায়ের আবদার, ভালোবাসা, আদর, স্নেহ, তাকে কিভাবে ক্ষমা করব? আমি পারবো না। আমি তোমাকে নয়, সাথীকে ভালোবাসি। রাজ, প্লিজ আর বলো না। আমি দম বন্ধ হয়ে মরে যাব। তোমার মুখে অন্য কারো নাম শুনতে পারি না। কেন বলো এইসব আমায়? একটাবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে নয় ওকে ভালোবাসো? প্লিজ, আমি এসব কিছুই শুনতে চাই না। তুমি বের হয়ে যাও, আমি তোমাকে দেখতে চাই না। কথা কাঁদছে, মন চাচ্ছে কথার কান্নামাখা মুখটা বুকের সাথে জড়িয়ে নিই। কথা রুম থেকে বের করে দিয়ে আমি সাথীকে বললাম, সাথী, আমি তোমাকে কোনোদিনও হৃদয়ে জায়গা দিতে পারবো না। আমি কথাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। আমি চাই তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। প্লিজ চুপ করো। আমি মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করেছি, তোমাকে গ্রহণ করেছি। এই হৃদয়ে আর কাউকে জায়গা দিতে পারবো না। তুমি আমাকে না ভালোবাসলে তবে রাইসার মা হওয়ার অধিকারটুকু দিও। এটা কোনোদিনও সম্ভব নয়। আচ্ছা, এই গভীর রাতে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? যদি দেওয়ার হয় দিব। আগে বলো কি? তোমাকে একবার জড়িয়ে ধরতে দেবে? সরি সাথী, এটা সম্ভব নয়। অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। সাথী পাশের রুমে গিয়ে শুয়ে পড়লো। আমি রাইসাকে বুকে নিয়ে শুতেই আকাশ গর্জন করে উঠল। মেয়েটা আমার ভয়ে গুটিসুটি হয়ে মামা করে আমাকে জড়িয়ে ধরলো। এদিকে কথা বাহিরে দাঁড়িয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খুব খুব কষ্ট লাগছে। সাথীকে সে সহ্য করতে পারে না রাজের সাথে। কেন রাজ বোঝে না? ও আল্লাহ, তুমি জানো না আমি পবিত্র? হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো, সাথে দমকা হাওয়া। খুব ভয় লাগছে কথার। হঠাৎ মনে পড়লো বৃষ্টির সময় দোয়া নাকি আল্লাহ কবুল করেন। তাই দুহাতখানা আকাশের দিকে তুলে বলল, হে আল্লাহ, তুমি নাকি বৃষ্টির সময় দোয়া কবুল করো। হে আল্লাহ, দেখো ফকিরের বেশে তোমার দরবারে দুহাতখানা তুলে ধরেছি। আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই।
ও আমার দয়াময় আল্লাহ, তুমি তো জানো আমি পবিত্র, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি আমার স্বামীর কাছে চরিত্রহীন। তুমি তোমার বান্দির সতীত্বের পরীক্ষা দাও তোমার গায়েবী মদ্য দ্বারা। ও আল্লাহ, ইসলাম তো শান্তির ধর্ম, বাবার অপরাধের জন্য কোনো মেয়ে কেন শাস্তি পাবে? ও আল্লাহ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এদিকে হঠাৎ দমকা হাওয়ায় রুমের জানলাটা খুলে যায়। রুমের জানালা দিয়ে রুমের ভেতরে পানি আসছে। রাইসার হাতটা আমার উপর থেকে সরিয়ে জানলা লাগাতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাহিরে কে যেন দাঁড়িয়ে আছে। হঠাৎ বৃষ্টি চমকাতে আর বাকি থাকলো না এটা কথা। আমি বুঝে ফেললাম এটা কথাই হবে। রুমে আর থাকতে পারলাম না। তাড়াহুড়ো করে দরজা খুলে কথার কাছে যেতেই দেখলাম কথা মনে যেতে কি যেন বলছে। একটু কাছে যেতেই শুনতে পারলাম, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। তুমি জানো না আমি যে শুধু আমার স্বামীকে ভালোবাসি। আমার মেয়েটা আমার দুধটা পর্যন্ত খেতে পারেনি, মেয়েটাকে বুকে নিয়ে পারিনি মায়ের মমতা দিতে। ও আল্লাহ, আমার মেয়েটার জন্য হলেও রাজের বুকে আমাকে ফিরিয়ে দাও। আমি যে রাজকে ছাড়া বাঁচবো না, বড্ড বেশি ভালোবাসি রাজকে। তুমি এতিমকে নাকি খালি হাতে ফেরত দাও না। ও আল্লাহ, আমিও তো এতিম। আল্লাহ, পৃথিবীতে কোনো বাচ্চা যদি একবার কান্না করে দেয়, তার মা দৌড়ে সন্তানের কাছে চলে আসে। হে দয়াময় আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে দুনিয়ার মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। ও আল্লাহ, তুমি আমার স্বামীর বুকে আমাকে ফিরিয়ে দাও। আমি যে পবিত্র, আমি যে রাজকে ভালোবেসে পাওয়ার জন্য আকাশের কথা মতো এসব করেছি, এসব যেন রাজ বিশ্বাস করে, সত্যটা যেন আমার স্বামী জানতে পারে যে তার স্ত্রী পবিত্র। ও আমার দয়াময় আল্লাহ, আর কত কাঁদলে তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করবে বলো না আল্লাহ। আমি যে আর সইতে পারছি না। আজ আমারই ভুলের জন্য অন্য মেয়ে আমার স্বামীর ঘরে। একটা মেয়ের কাছে এর চেয়ে বেশি কষ্ট আর কি হতে পারে? ও আল্লাহ, রাজকে আমার জন্য কবুল করে নাও। কথা বলে কথা মোনাজাত শেষ করে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। আমি কথার পিছনে দাঁড়িয়ে এসব শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কথা আমাকে এতটা ভালোবাসে আর আমি কথাকে না বুঝে এতটা কষ্ট দিয়েছি। কথার সামনে অন্য একটা মেয়েকে ঘরে নিয়ে থেকেছি। যদিও খারাপ কিছু হয়নি, তবু একটা মেয়ের কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে। খুব করে মন চাচ্ছে কথাকে বুকে নিতে। কথাকে কি বলে আজ সম্বোধনা করব আমার জানা নেই। কথার পিছন থেকে কথার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসতেই কথা চমকে গেল। কিছু বলছে না, আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটার সাথে সাথে কথার চোখে পানি, এখন বৃষ্টি ঝরছে। এই কাঁদছো কেন তুমি? কই কাচ্ছি না তো। তুমি বৃষ্টির মাঝে আসছো কেন? জ্বর আসবে তো। ওই তুমি রুমে যাও। জ্বর আমার আসবে, তোমার কি আসবে না? কথা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? কথা নিজেকে কষ্ট দিচ্ছে। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আর বৃষ্টিতে না ভিজে বাসায় চলে যাও। আমার যে যাওয়ার মতো জায়গা নেই, কোথায় যাব বলো? জায়গা আছে তো আসবে। যাবো তো। ওই তুমি চুপ করবা? আমি বলছি কি সেই কথা? আর একবার এমন কথা বললে তোকে খুন করব। তাও ভালো, তোমার হাতে মরতে পারবো। রাইসার মম আমার বুকে আসবে। কি বললা তুমি? আবার বলো। রাইসার মম বুকে আসবে তুমি? কথাটা বলতেই গলাটা কেমন যেন ধরে এলো। যাবো তো। কথা আমাকে জড়িয়ে ধরলো। মনে হলো আমার প্রাণটা ফিরে এলো। কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। কথার প্রতিটা নিঃশ্বাসই যেন আমার কথা বলছে। কথা আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ জড়িয়ে থাকার পর কথাকে ছাড়িয়ে কথার কপালে আলতো করে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। কথা মাথাটা নিচু করে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? তুমি আমায় আবার ছেড়ে গেলে সত্যি আমি মরে যাব। কথাটা শেষ করতে দিলাম না। কথার ঠোঁটটা নিজের ঠোঁটের দখলে নিয়ে নিলাম। কথা কিছুক্ষণ পর আমাকে ছাড়িয়ে বলল, অসভ্য। সত্যি কি তাই? না, আমার দুষ্টু। বলে কথা আবারও জড়িয়ে ধরল। আমার কাছে আজকের রাতটা শেষ রাত বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পর কথাকে নিয়ে নিজের রুমে প্রবেশ করলাম। রাইসার দিকে তাকিয়ে দেখি রাইসা ঘুমাচ্ছে। কথা তার ব্যাগ থেকে শাড়ি নিয়ে চেঞ্জ করে রুমে ঢুকে পড়লো। আমি ভেজা কাপড় ছেড়ে কথাকে ডাক দিলাম। কথা এখন রুম থেকে বের হচ্ছে না। এটা কথার কি হলো, বের হচ্ছে না কেন? এই তো, তুমি দাঁড়াও, আমি শাড়িটা ঠিকমতো পরে নেই। আচ্ছা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললাম, কি হলো রাইসার আম্মু, শাড়ি পরা হলো না? আমার পরিয়ে দিতে হবে নাকি? তোমার পরিয়ে দিতে হবে। কথা তার কথা শেষ করার আগেই আমি চেঞ্জিং রুমে ঢুকে
দরজায় ধাক্কা দিয়ে প্রবেশ করে নিলাম। গিয়ে দেখি কথা এখনো শাড়ির কুচি ধরে আছে। হঠাৎ কথার দিকে তাকাতেই দেখি কথা লজ্জায় লাল হয়ে গিয়েছে। আমি হাঁটি হাঁটি পাপা করে কথার কাছে গিয়ে কথার একদম কাছে যেতেই কথা তার চোখটা বন্ধ করে নিল। শাড়ির কুচিটা কথার হাত থেকে নিয়ে কথার কোমরে গুঁজে দিতেই কারেন্টের শক করার মতো কথা আমার হাতটা শক্ত করে ধরে ফেলল, টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। আমি হারিয়ে গেলাম অনেক দিন আগে। এখনো মনে হচ্ছে কথা প্রতিদিনই সেই বোকামিগুলোর কথা। সেই এক হাতে সব কাজ করলেও পাগলিটার শাড়ির কুচিটা সবসময় আমাকেই গুঁজে দিতে হতো। এই পাগলামির জন্যই বলি পাগলিটা কেন এত লেট করছে। এই এত রোমান্টিক হও না। অনেকদিন আমাকে দূরে সরে রেখেছিলে, আমি সব শোধ নিব। আমি আনরোমান্টিক? কথা আমার নাক টেনে দিয়ে বলল। ওরে আমার গোমরা মুখ রে, তাই বুঝি তুমি আনরোমান্টিক হলে? রোমান্টিকতা কি? কমুকা? আচ্ছা বলতে হবে না, রাইসা একা ঘুমাচ্ছে, চলো রাইসার কাছে। কথা আর আমি রাইসাকে মাঝখানে রেখে শুয়ে পড়লাম। দুজনের বুকে দুজনের ভালোবাসায় আগলে রেখেছি। সকালবেলা রাইসার ঘুম ভাঙতেই ঘুম ঘুম চোখে বলে ওঠে, পাপাই তুমি লিপস্টিক দিয়েছো? রাইসার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। রাইসা মুখ ধরে হাসছে। কেন হাসতেছে বুঝতেছি না। হঠাৎ কথার ঘুমটা ভেঙে যায়। কথা দেখে রাইসা মাঝখান থেকে মুখ ধরে হাসছে। হাসিটা অনেক অনেক সুন্দর লাগছে। কথা রাইসার কপালে চুমু দিয়ে বুকে নিয়ে বলল, মামুনি তুমি হাসছো কেন ওভাবে? রাইসা কথাকে দেখেই মম তুমি কখন আসছো? বলেই কথাকে জড়িয়ে ধরল। সত্যি রক্ত রক্তের টান বুঝতে পারে। রাইসাকে দেখে মনে হচ্ছে কথার বুকের সাথে মিশে যাচ্ছে। আমি খেয়াল করে দেখলাম কথার চোখের কোণে দিয়ে পানি ঝরছে। এই পানি আজ কোনো কষ্টের নয়, পূর্ণতার জন্য অশ্রুজল হাস্যোজ্জ্বল হয়ে বেরিয়ে আসছে। মম তুমি আমায় আর ছেড়ে যাবে না তো? জানো আমার না খুব কষ্ট হয় তোমাকে ছাড়া, কিন্তু বাবাইকে বলি না, বাবাই যদি কষ্ট পায়। আচ্ছা মম তুমি এভাবে প্রতিদিন বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে? কি হলো, কাঁদছো কেন? আমি কি তোমায় কষ্ট দিয়েছি মম? না রে মা, কষ্ট দিবি কেন? তুই যে আমার কলিজার টুকরা। বল, তোকে রেখে কোথায় যাব? তোকে আর তোর বাবাইকে রেখে কোথাও যাব না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে প্রমিস করো আমার মাথা ছুঁয়ে কোথাও যাবে না আমাকে ছেড়ে। প্রমিস। আমার মামুনি আর তার বাবাইকে রেখে কোথাও যাব না। না, এটা তোমার। আমার মামনিটা মমকে পেয়ে কি তার বাবাইকে ভুলেই গেল? রাইসা কথাকে ছেড়ে দিয়ে বলল, তুমি আরেকবার এমন কথা বললে আমি কিন্তু কাঁদবো। তুমি জানো না তুমি আমার কে? তুমি আমার পাপাই। আমি সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি, তবে মমকেও ভালোবাসি তোমার মতোই। মম তুমি অমন করে তাকিয়ে আছো কেন? মম তুমি লিপস্টিক দিতে পারো? পারি তো। আমার রাজকন্যাটা কি লিপস্টিক দিবে? না মম, আমি দিব না, তুমি বাবাইকে দিয়ে দিবে। তখন না বাবাইয়ের কপালে লিপস্টিক, গালে লিপস্টিক, এভাবে কেউ দেয়? পর্দা দেখায় না বলো? এদিকে রাইসার কথা শুনে কথা মাথা নিচু করে ফেলল। আমার মন চাচ্ছে আমি পৃথিবীতে নয় অন্য কোনো গ্রহে আছি। কি হলো মম, বলো দিয়ে দিবে? আচ্ছা দিয়ে দিব। তোমার না স্কুল আছে, চলো রেডি হতে হবে। মা মেয়ে চলে গেলে আমি আয়নার সামনে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। বুঝতে আর বাকি থাকলো না এসব কথার কাজ। রাতে পাগলিটা শোধ নিয়েছে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রাইসা টিভি দেখছে। রাইসাকে তার মমের কথা বললে রাইসা বলল, মম রান্না করছে। আমি কিচেনের দিকে উকি দিয়ে দেখি কথা রান্না করছে। এটাই শোধ নেওয়ার উপযুক্ত সময়। কথার পিছনে দিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। এই কি করছো? কেন, রাতে কি করেছো তোমার মনে নেই? যা করছি ভালোই করছি, আমার বরকে করছি। গুড পয়েন্ট, আমিও যা করছি আমার বউকেই করছি। এই ভালো হবে না কিন্তু। এই কথা বলে কথা যখনই ঘুরতে যাবে ঠিক তখনই গরম তেল ছিটে আসে। জ্বলে গেল। গরম তেলে শরীরে না পড়তেই এক্সট্রা ভাব নিয়ে নিলাম। এই কোথায় লেগেছে বলো? খুব কষ্ট হচ্ছে তোমার? হচ্ছে তো। কথার চোখে পানি দেখলাম।
চোখের পানি মুছে দিয়ে কথার পিছনে এক হাত দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম। কথা এক বিন্দুও নড়াচড়ার চেষ্টা করলো না। আমি আস্তে আস্তে কথার কাছে যাচ্ছি। কথা হঠাৎ কথার হরিণের মতো চোখ জোড়া বন্ধ হয়ে গেল। আমার ঠোঁট জোড়া কথার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। মনে হচ্ছে অজানা কোনো এক জায়গায় হারিয়ে গিয়েছি দুইজন। এমন সময় ঠাস করে কিছু ভাঙার শব্দে কথাকে ছেড়ে দিলাম। কথা ঠায় দাঁড়িয়ে আছে, সেখানে থেকে নড়াচড়া করছে না। কথার মুখটা লাল টুকটুকে হয়ে আছে। ফ্লোরে একটা গ্লাস পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। বিড়াল দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। বিড়ালের দিকে তাকাতেই চোখ পড়ল জানালার দিকে একজোড়া করুণ দৃষ্টিতে তাকানো মেয়ের প্রতি। সে যে আর কেউ নয়, সে হচ্ছে সাথী। সাথী আমার দিকে এখনো তাকিয়ে আছে। তার পলকহীন চোখ জোড়া দুটি যেন কি বলছে। কথাকে রান্নাঘরে রেখে আমি যখনই রুম থেকে বের হতে যাব, ঠিক তখনই সাথী হ্যাঁচকা টান দিয়ে পাশের রুমে নিয়ে দরজা আটকে দেয়। এই সাথী, কি করছো এসব? সাথী কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। এই সাথী, ছাড়ো বলছি, এসব ঠিক না, প্লিজ ছাড়ো বলছি। সাথী ছাড়ছে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। সাথীকে অনেক কষ্টে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুগালে দুটো চর বসিয়ে দিলাম। আমার সামনে মাথা নিচু করে কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? আমাকে আরো মারো, মারতে মারতে শেষ করে দাও, তবুও বলবো তোমার বুকে অন্য কাউকে নিও না। আমি তোমায় ছাড়া বাঁচবো না রাজ। জান, কাল রাত থেকে আমার মনে হচ্ছে আমার দেহে প্রাণ নেই। তাই সারা রাত নামাজ পড়ে আল্লাহর দরবারে তোমাকে চেয়েছি। রাত শেষে কখন যে নামাজে ঘুমিয়ে গিয়েছিলাম খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে, তাই তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে এসেছি। তুমি অন্যজনের বুকে লেপ্টে আছো। পারিনি সহ্য করতে, মনে হচ্ছিল কে যেন আমার বুকে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে। তাই পাথরের টুকরো দিয়ে গ্লাসের ঢিল ছুঁড়ে কাঁচ ভেঙে শব্দে তুমি কথাকে ছেড়ে দাও। ঠিক তখনই কথা থেকে যেন বিড়াল বের হয়ে আসে। জানো, ছোটবেলা থেকে কষ্ট ভোগ করে এসেছি। পাইনি বাবা নামক বটবৃক্ষর ছায়া, পাইনি গাঢ় ভালোবাসা। বিয়ের পিঁড়িতে মা হতে না পারার জেনে বরপক্ষ বিয়ে ভেঙে দেয়। মায়ের আদর কষ্টটা ভুলে থাকলেও জনমদুখী মাটাও আমাকে তোমার হাতে দিয়ে তার দায়িত্ব শেষ করে। সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলি, নিজের স্বামী হিসেবে তোমাকে মনে জায়গা দিই। এখন যদি আমাকে ছেড়ে যাও, তাহলে সুইসাইড করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। প্লিজ সাথী, আর বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। জানো সাথী, এক মনে দুজনকে জায়গা দেওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হলো আমি বিবাহিত। আমার ভালোবাসার প্রকৃত হকদার আমার কলিজার টুকরা, আমার নিঃশ্বাস, আমার ভালোবাসার কথা। আমি পারবো না তার আমানতের খেয়ানত করতে। আমাকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো, তাহলে সে ভালোবাসার কসম তুমি নিজের ক্ষতি করো না। আর আমি শুধু তুমি নই, পৃথিবীতে কারো বুকেই সুখী হব না কথার বুক ছাড়া। কথা আমার হৃদয়ের স্পন্দন। এদিকে রাইসা বাবাই বাবাই বলে ডাকতেছে। আমি সাথীর রুম থেকে বের হয়ে রুমে আসতেই দেখি কথা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে কথা টেবিলে বসিয়ে দিয়ে হাত ধুয়ে খাবার দিল। আমি খাবার মুখে দেওয়ার আগেই বলল, আমি তোমাকে খাইয়ে দেই। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। কথা আমাকে আর রাইসাকে খাইয়ে দিচ্ছে, আমিও কথা আর রাইসাকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ হলে কথা তার আঁচল দিয়ে মুখটা মুছে দিল। কথা খাওয়া শেষ করতে করতে বলল, সাথী না তোমার সাথে থাকে, সে আসলো না? এই কথা বলে কথা সাথীর রুমে গিয়ে দেখে সাথী বিছানায় শুয়ে আছে। কথা সাথীকে ডাক দিল। বোন, খাবে না তুমি? আমার খেয়াল ছিল না বোন, তোমাকে রেখেই খেয়ে ফেলেছি। আসো, তুমি খাবে। সাথী চোখের পানি মুছে কথার পিছন পিছন যাচ্ছে। কথা খাবার বেড়ে দিয়ে বলল, বোন, খাও তুমি। সাথীর কাছে আজ কেন যেন কথাকে নিজের বোন বোন মনে হচ্ছে। সাথী খেতে পারছে না। কথা বিষয়টা খেয়াল করে বলল, বোন, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কথা সাথীকে খাইয়ে দিচ্ছে। কেন জানি সাথীর নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নেমে আসছে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে ঘুরতে বের হয়। দিনগুলো ভালোভাবে কাটতেছিল। একদিন রাতেই শুয়ে আছি। কথা আমার মাথাটা তার বুকে নিয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। চোখ জোড়া ঘুমে বিভোর। হঠাৎ করেই মুখের ওপর পানি পড়তে ঘুমটা ভেঙে যায়। কথার দিকে চেয়ে দেখি কলিজার টুকরাটা কাঁদছে। এই রাজকুমারী, তুমি কাঁদছো কেন? আমি যে তোমায় অনেক কষ্ট দিয়েছি, সে কথা মনে পড়ছিল।
আচ্ছা আদর করো, তাহলে কষ্ট কমে যাবে। আদর? সেটা আবার কি করে? কেন বুঝো না? না তো। কেন আজকে সকালে রাইসা বলছে না আর একটা ভাইয়া লাগবে, দুইজনে খেলবে? ওই এখন দুষ্টুমি না। তো কি? কিচ্ছু না, ঘুমাও। তবে রে, এই কথা বলে কথাকে আপন করে নিলাম। পরের দিন সকালে নাজমুল সাহেব খবর দিল সাথীকে একটা ছেলে পছন্দ করেছে। আমাদের যদি পছন্দ হয় তাহলে পাকাপাকি কথা বলে যাবে। আমি নাজমুল সাহেবকে তাদেরকে আসতে বলতে কথাকে বললাম, তুমি সাথীকে রেডি করবা, ওকে দেখতে আসবে। বিকেলবেলা সাথীকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হলো। পাত্রপক্ষদের দেখে মনে হচ্ছে সাথীকে পছন্দ হয়েছে। হঠাৎ কথা সাথীর হাতে চা দিয়ে সবাইকে দিতে বলল। সাথী কয়েকজনকে চা দিয়ে ট্রেটা টেবিলে রেখে জানালা গিয়ে বমি করে দিল। সাথীর অবস্থা দেখে কথা দৌড়ে গেল। সাথী হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সাথীকে নিয়ে হসপিটালে চলে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে বলল, আপনারা মিষ্টি খাওয়ান, আপনাদের ঘরে মেহমান আসতেছে। কথাটা শুনে কথার দুনিয়াটা এলোমেলো হয়ে গেল। তাহলে দারোয়ানের কথাই কি সত্যি যে সাথী আর রাজের সাথে শারীরিক সম্পর্ক চলতো? না, আমার রাজ কখনো খারাপ কাজ করতে পারে না। কথা এসব ভাবতে ভাবতে কেমন যেন জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি নিশ্চুপ হয়ে হসপিটালের বেঞ্চে বসে বসে ভাবছি, সাথী তো কোনোদিন মা হবে না, তাহলে এসব কিভাবে হলো? আমার মাথায় কিছুই ঢুকছে না। কথাটা শুনে কথার দুনিয়াটা এলোমেলো হয়ে গেল। এদিকে কথা আস্তে আস্তে সাথীর কেবিনে গিয়ে বসলো। সাথী এখনো ঘুমিয়ে আছে। সাথীর মুখখানা আজ কথার কাছে কেমন যেন মায়াবী মায়াবী লাগছে। কথা নিজের অজান্তেই সাথীর কপালে হাত রাখতেই সাথী ঘুম থেকে জেগে উঠল। ম্যাডাম আপনি? আমি। ম্যাডাম, ডাক্তার কি বললো? আমার বড় কোনো অসুখ হয়েছে? কথা কোনো কথা বলছে না। একজন কুমারী মেয়েকে সে কিভাবে বলবে যে তুমি মা হতে যাচ্ছ? কথা চুপ করে আছে। কি হলো ম্যাডাম? আমায় কি এমন অসুখ হয়েছে যে আমাকে বলা যাবে না? আমার কি ক্যান্সার বা অন্য কিছু হয়েছে? প্লিজ বলুন। এমন সময় নার্স এসে বলল। কি অলক্ষণে কথা বলছেন আপনি? মা হতে যাচ্ছেন? কথাটা বলে নার্স চলে গেল। নার্সের মুখে কথাটা শুনে সাথীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সাথী দুহাতে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কথা কিছু বুঝতে পারছে না, সাথীকে কি বলবে সে। এমন সময় সাথী কথার দুপা জাপটে ধরে বলল, আপু আমাকে বাঁচান। আমি যদি আপনার ছোট বোন হতাম তাহলে আমাকে বাঁচাতেন না? আমি তো জানতাম আমি কোনোদিন মা হতে পারবো না, এটা রাজও জানতো। আর এ কথা ভেবেই রাজ প্রতি রাতে আমার সাথে। কথাটা বলেই সাথী কান্না করে দিল। প্লিজ সাথী চুপ করো। তোমার লজ্জা করে না রাজের নামে মিথ্যা অপবাদ দিতে? তোমার বিপদের দিনে যে মানুষটা আশ্রয় দিয়েছে তার সম্পর্কে এমন বলতে? আপু জানতাম তুমি বিশ্বাস করবে না। আচ্ছা আমি একটা অবিবাহিত মেয়ে, যদি কোনো ছেলের সাথে থাকে তাহলে, আর মেয়েটা যদি ছেলেটাকে ভালোবাসে তাহলে এমন কিছু ঘটবে না? আমি বিশ্বাস করি না। আমার রাজ কখনো এমন করতে পারে না। জানতাম তুমিও বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। আমার গর্ভে সন্তানের পিতা হচ্ছে আমার স্বামী রাজ। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। কথা আমাকে কিছু না জানিয়ে সাথীর গর্ভে সন্তানের পরীক্ষা করলো। ডক্টর রিপোর্ট দেখে বলল, বাচ্চার ডিএনএ এর সাথে রাজের ডিএনএ ম্যাচ করেছে। কথা আর কিছু ভাবতে পারছে না। সবকিছু ভুলে যে রাজকে নিজের জীবন করে রেখেছিল, আজ সে রাজি কিনা। আজ বাসার দারোয়ানের কথাই সত্যি হলো। কি হলো আপা? আমি বলছিলাম না আমার গর্ভের সন্তান রাজের? আমি গর্ভের সন্তানের কসম, রাজ ছাড়া আমাকে দ্বিতীয় কোনো পুরুষ স্পর্শ করেনি। এখন আমি তোমার ছোট বোন হয়ে বলছি, আমি ছেলেটার জন্ম পরিচয়টুকু আমার কাছে চাই। মা একটা মাত্র তুমিই পারো আপু, না হলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কথা নিজেকে শক্ত করে বলল, রাজ যেহেতু এমন কাজ করেছে সে এর দায়ভার নিবে। তুমি চিন্তা করো না, চলো বাসায় চলো। পরের দিন সাথীকে নিয়ে কথা বাসায় এসে ব্যাগ গোছাতে শুরু করলো। কি হলো, কোথাও যাচ্ছ নাকি? কথা কোনো কথা বলছে না, বলো না কোথায় যাচ্ছ? আমাদের বাসায়, যেখানে গেলে এসব দেখতে হবে না। মানে? কিসের মানে করছো? কিছুই জানো না? নিরীহ একটা মেয়ের এত বড় ক্ষতি কি করে করলে? একটাবার ভেবে দেখলে না আমার কথা আর রাইসার কথা? কেমনে পারলে? কথা প্লিজ চুপ করো।
তুমিও আমায় ভুল বুঝতেছো? তোমার গা ছুঁয়ে প্রমিস করছি আমি এসব কিছুই করিনি। খবরদার ওই পাফাতে আমার গায়ে স্পর্শ করো না। তুমি একটা বন্ড প্রতারক। সাথী, তুমি সত্যিটা বলে দাও। হ্যাঁ, তুমি যা যা করছো সব বলে দিয়েছি আপুকে। তুমি তো বলছো মা হতে পারবো না, সেজন্য জন্ম নিয়ন্ত্রণ পিল নিতে হবে না, কিন্তু আল্লাহ কি করলো? ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। তোর লজ্জা করে না? কিভাবে মিথ্যা বলস? আবারও যখন সাথীকে চর মারতে যাব এমন সময় কথা হাতটা ধরে ফেললো। রাজ, জানো কাউকে থাপ্পড় দিয়ে সত্যকে চাপা রাখা যায় না, সত্য প্রকাশ পাবেই। প্লিজ কথা স্টপ করো আর বলো না। পৃথিবীতে কেউ আমাকে বিশ্বাস না করলেও আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু তুমিও আজ আমাকে অবিশ্বাস করলে। জানো রাজ, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তাই হয়তো আমার চোখ দুটি অন্ধ ছিল। কিন্তু সাথীর মেডিকেল রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে, সাথীর গর্ভের সন্তানের বাবা তুমি। হঠাৎ সাথী তার রুম থেকে কিছু ছবি এনে কথার হাতে দিল। কোনো কথা না বলে ছবিগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। ছবিগুলোতে আমি আর সাথী অন্তরঙ্গভাবে আছি। ছবিগুলো দেখে আমার মাথা যেন কেমন ঘুরছে, চোখ দুটি জলে ঝাপসা হয়ে আসছে। সাথী কেমন করে পারলো এমনটা করতে? হঠাৎ রাইসে গিয়ে কথার শাড়ি ধরে টেনে দিল আর বলল, যেও না বাবাইকে ছেড়ে, বাবাই কাঁদবে। কথা হাঁটু গেড়ে বসে রাইসাকে কোলে নিয়ে বলল, মামুনি, তোমার বাবাই পচা, তুমি আমার সাথে থাকবে আজ থেকে, চলো। তুমি চুপ করবে। আমার বাবাই পচা না, আমার বাবাই অনেক ভালো। তোমার বাবাইকে বলো তোমার বাবাই কেমন। কথার মুখে এমন কথা শুনে চমকে উঠলাম। এতটুকু একটা মেয়েকে কি বোঝাতে চাচ্ছে কথা? এসব ভাবতে ভাবতে রাইসা বলে উঠল, বাবাই, মম বললো তুমি নাকি পচা। সত্যি বাবাই তুমি পচা? রাইসার মুখে এমন কথা শুনে হু হু করে কেঁদে দিলাম। বাবাই তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, মম শুনে নাও। আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, তুমি কাঁদবে না বাবাই। রাইসা মা আমার সাথে যাবে না? মম তুমি যেও না, তুমি চলে গেলে বাবাই রাতে কাঁদবে। তুমি যেও না মম, যেও না। আর তুমি চলে গেলেও বাবাইকে রেখে আমি কোথাও যাব না। কথার ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাস্তবতাকে যে মেনে নিতেই হবে, পিছু ফিরে তাকালে চলবে না। কথা চোখের পানি মুছে বাসায় এসে পড়ল। এদিকে সাথীর দিকে তাকিয়ে দেখলাম সাথী করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি এমন করে তাকিয়ে আছেন কেন? আর কি চান আপনি? আপনাকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। লজ্জা কর না এই পাপ মুখে এমন কথা বলতে? আমি তোর মুখও দেখতে চাই না। এই মুহূর্তেই আমার বাসা থেকে বের হয়ে চলে যাবি তুই। যদি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। চুপ, এমন কথা বলো না। তুমি যখন বলছো চলে যাব, তবে যাওয়ার আগে তোমার পাটা ছুঁয়ে যেতে চাই। সাথী যখনই আমার গা ছুঁয়ে সালাম করবে তখনই পাটা সরিয়ে নিলাম। স্পষ্ট দেখতে পেলাম সাথীর চোখে পানি, কিন্তু আজ কানলাগিনীটার চোখে পানি দেখে কোনো অনুশোচনা হচ্ছে না আমার। সাথী চলে গেল, রাইসাকে বুকে নিয়ে কাঁদছি। আমার সবকিছু নতুন করে গড়ে ওঠার আগেই কালবৈশাখী ঝড়ে সব ভেঙে গেল। এদিকে কথার বাসায় আসার খবর শুনে আকাশ কথার কাছে দৌড়ে যায়। আকাশ কথার বাসায় এসে দেখে কথা ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছে। আকাশ কথার কাছে সবটা শুনে বলল, জানিস কথা, হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। কথা হাতে থাকা ছবি আর রিপোর্ট আকাশকে দেখিয়ে কেঁদে দিল। কথার সাথে সাথে আকাশও কাঁদছে। এই কথা, প্লিজ কাঁদিস না। আমি তোর চোখে জল দেখতে পারবো না। আমি যে তোকে ভালোবাসি, তোর মুখে হাসি ফোটানোর জন্যই নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। প্লিজ তুই কান্না করিস না। আকাশ নিজের রুমালটা বের করে কথার চোখের জল মুছে দিল। কথা, আজ তোকে একটা কথা বলি। বলো। জানিস তো, তোর বাবা আর আমার বাবা বন্ধু ছিলেন। আমার বাবা মরে যাওয়ার আগেও বলেছিল তোকে বিয়ে করতে, কিন্তু তুই তো আরেকজনকে বিয়ে করে নিলি। আমি চাই তোকে বিয়ে করতে। প্রমিস, তোকে কখনো কষ্ট দিব না। তোর ভালোবাসতে হবে না, আর তোর কষ্ট আমি দেখতে পারবো না। তোর কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়, খুব। ঠাস করে কথা আকাশের গালে চর বসিয়ে দেয়। তোর কি মনে হয় তুই ভালোবাসলে তোকে বিয়ে করতে হবে? আমার তো বিয়ে হয়ে গেছে। জানি না, তবে তোর কষ্টে আমি সহ্য করতে পারবো না। তাই তোকে বিয়ে করে সুখে রাখতে চাই। তোকে ছাড়া আমি বাঁচবো না। এমন সময় কথার বাসার ড্রাইভার এসে বলল,
ম্যাডাম, সামনে শুক্রবার রাজ ভাইয়া বিয়ে, আপনাকে যেতে বলেছে। কথাটা শুনে কথার বুকটা কেঁপে ওঠে। সামনে বসে থাকা আকাশকে বলে, আমি তোমায় বিয়ে করব সামনের শুক্রবারেই। আকাশ কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই কেঁদে ফেলল। কি হলো, কাঁদছিস কেন? কই না তো, ইহা তো আমার আনন্দের অশ্রু। যা, এবার বাসায় যা, আমি ফ্রেশ হব। আকাশ চলে গেলে কথা রাজের কথা ভাবতে লাগলো। তার রাজ এমন হতে পারে না। আর আজ যদি সত্যিই সাথীকে বিয়ে করে তাহলে আমি যে বাঁচবো না, তাই আকাশকে বিয়ে করার সেই দিনে সুইসাইড করব। যদি রাজ বিয়ে ভাঙতে না আসে, রাজ যদি সত্যি আমায় ভালোবাসে, তাহলে সে আমার বিয়ের কথা শুনে অবশ্যই আসবে। কথার খুব কষ্ট হচ্ছে। মন চাচ্ছে রাজকে সব বলে দিতে, সে পারছে না আর এসব সহ্য করতে। সন্ধ্যাও প্রায় ঘনিয়ে এসেছে। ফ্রেশ হয়ে পুরনো সব স্মৃতিগুলো দেখতে লাগলো কথা। এইদিকে আমি রাইসাকে নিয়ে শুয়ে আছি। রাইসার মা বলে কিছুক্ষণ পরপরই কেঁদে কেঁদে আমার বুকে ঘুমিয়ে চলে গেল। রাইসা ঘুমিয়ে যেতেই রাইসাকে সরিয়ে দিয়ে আমি আলমারি থেকে কাচের ফ্রেমে বাঁধাই করা কথার ছবিটা বের করে চাঁদের আলোয় কথাকে দেখতে লাগলাম। কথার ছবিটাতে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। তুই না বলেছিলি আমায় ছেড়ে কখনোই চলে যাবি না, তবে কেন আবারও ভুল বুঝে চলে গেলি? জানিস না আমার খুব কষ্ট হয় তোকে ছাড়া। কেন বুঝিস না আমি যে তোকে ভালোবাসি? কি হলো, কথা বলছিস না কেন? তুইও আমার সাথে কথা বলবি না? এই বলে কথার ছবিটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ রাইসা বলে উঠল, বাবাই তুমি এভাবে কাঁদছো কেন? কই না তোমার কাছি না তো। না না, তুমি কাঁদছো। ও বাবাই, তুমি কেঁদো না। বাবাই, মমের কথা মনে পড়ছে। আসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমো। তুমি কিন্তু একদম কাঁদবে না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ঘুমো বাবা। রাইসার কথাগুলো ঠিক হৃদয়ে লাগছে। রাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, আমি আর কাঁদবো না। আমার মা আছে না, আমার মা যে কাঁদলে কষ্ট হবে। আমি তোমার মা হই? তুমি তো আমার মাই হও। আমার মা যেমন আমাকে কাঁদতে দিত না, তেমনি তুমিও আমাকে কাঁদতে দাও না। আচ্ছা বাবা, আমাকে বুকে নাও। রাইসাকে বুকে নিয়ে কপালে চুমু দিতেই মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালও করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে বুঝতে বাকি রইল না এটা কথার গাড়ি। গাড়ির দৃষ্টিতে পলকহীনভাবে তাকিয়ে আছি। এমন সময় কথা আমার প্রিয় কালো কালারের নীল শাড়িটা পরে বের হলো গাড়ি থেকে। কথাকে আজ খুবই সুন্দর লাগছে। মনের মাঝে বসন্তের ঢেউ খেলে যাচ্ছে। কথা আমার দিকে আসছে আর আমার হার্টবিট ক্রমই বাড়ছে। কথা আমার কাছে এসে পিছন থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল, সামনের শুক্রবার আমার বিয়ে, আসলে খুশি হব। কথার বিয়ের কথা শুনে পৃথিবীটা কেমন যেন ঘুরতে লাগলো। কথাটা নিজের কলিজাতে এসে আঘাত করলো। সোজা হয়ে দাঁড়াতে পারছি না। মনে মনে ভাবছি ছোট বাচ্চারাই ভালো চিৎকার দিয়ে কাঁদতে পারে। কি হলো, কার্ডটা খুলে দেখো, দেখো তো আমার সাথে কেমন মানিয়েছে। কথার দেওয়া কার্ডটা খুলে দেখতে দেখি আকাশ আর কথার ছবি। বুঝতে বাকি রইল না কথা আকাশকেই বিয়ে করছে। মন চাচ্ছে কথাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলি, আমাকে ছেড়ে যেও না, আমি তোমায় ছাড়া বাঁচব না। আপনি অবশ্যই আসবেন কিন্তু। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আমি কিছু বললাম না। কথা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা যাও, আকাশ হয়তো তোমার জন্য ওয়েট করছে। আমার কথা আমার দিকে ছলছল করে তাকিয়ে আছে। আচ্ছা, আসি। কথা চলে যাচ্ছে। পলকহীনভাবে কথার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যখন কথা গাড়িতে উঠবে ঠিক তখনই রাইসা কোথায় থেকে যেন এসে কথার আঁচলখানি টেনে ধরে বলল, মম, তুমি কোথায় চলে যাচ্ছ? আমাকে আর বাবাইকে তোমার সাথে নিবে না? রাইসার কথা শুনে কথা পিছন ফিরে তাকালো। কথা পিছনে তাকিয়ে দেখে রাইসা তার শাড়ির আঁচল টেনে ধরে আছে আর তোতা পাখির মতো একের পর এক কথা বলে যাচ্ছে। কথা হাঁটু গেড়ে বসে পড়ে বলতে লাগলো, চলো মামুনি, আমার সাথে চলো, তোমাকে অনেক খেলনা দিব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমাকে রেখে কোথাও যাব না। সত্যি মামুনি, তুমি আমাকে খেলনা দিবে? আচ্ছা মামুনি, তুমি কি আমাকে আমার বাবার চেয়েও ভালো খেলনা এনে দিতে পারবে? জানি পারবে না,
জানো, আমি যখন বাবাকে ঘোড়া সাজতে বলি, আমার বাবাই তখন আমার জন্য ঘোড়া সাজে। আমি নাকি বাবার রাজকন্যা। আমি যখন বাবার পিঠে উঠি, তখন বাবাই ঘোড়ার মতো টকবক টকবক করে। আচ্ছা মামুনি, আমি যখন কাঁদি তখন তোমার দেওয়া খেলনা কি আমার সাথে কাঁদবে? জানো, আমার বাবা আমার কষ্টে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমি কেমন করে যাই বাবাকে রেখে? আমি চলে গেলে আমার বাবাইয়ের মাথায় কে হাত বুলিয়ে দিবে? আমার বাবাই কান্না করলে আর কে তার কান্না থামাবে? তুমি চলে যাও, আমার বাবাইকে সেদিন তোমার সাথে নিবে, সেদিন তোমার সাথে যাব। কথা কিছু না বলে রাইসাকে বুকের সাথে জড়িয়ে নিল। রাইসার মাঝে আজ কথা রাজের স্পর্শ অনুভব করছে। রাজের গায়ের গন্ধ যেন রাইসার শরীরে লেগে আছে। কথার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। মম, তুমিও বাবাইয়ের সাথে কাঁদো। কেঁদো না মামুনি। বাবাই এদিকে আসো তো। আমি কথা রাইসার দিকে তাকিয়ে আছি। কি হলো বাবাই, আসো না। কথার সামনে দাঁড়াতেই মন চাচ্ছে না। কি মুখ নিয়ে দাঁড়াবো কথার সামনে? কথা তো আমাকে ভুলে অন্যকে নিয়ে বিভোর। খুব কষ্ট হচ্ছে, চাই না এই কষ্ট প্রকাশ করতে। তাই কথা রাইসের সামনে যাওয়ার আগেই চোখ দুটি মুছে নিলাম। রাইসের কাছে যাওয়ার সাথে সাথেই বলল, বাবাই, মম কি তোমার সাথে রাগ করেছে? মম তোমাকে না নিয়ে চলে যেতে চাচ্ছে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আচ্ছা বাবাই, তোমার হাতে ওটা কি? রাইসের কথাটা শুনেই চমকে গেলাম। কি হলো বাবাই, বলো কিসের কাঠ? রাইসের কথা শুনে চোখের জল আর ধরে রাখতে পারলাম না। কি হলো বাবাই, এটা কিসের কাঠ বলো? মামনি, এটা বিয়ের কার্ড। সত্যি বাবাই বিয়ে? মামুনি, তুমি কিন্তু আমাকে আর বাবাইকে নিয়ে যাবে কেমন? নিবে তো? আচ্ছা মামুনি, কার বিয়ের কাঠ? কথা এবার কোনো কথা বলছে না। কথার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি রাইসাকে বললাম, চলো মামনি, স্কুলে যাবে। যাবই তো, তার আগে বলো কার বিয়ে? আমি বিয়েতে যাব, নৃত্য দিব। বলো না কার বিয়ে? তোমার মমের বিয়ে। সত্যি মামুনি বিয়ে? আমি জানতাম মামুনি আর রাগ করে থাকতে পারবে না। হিহি, কি মজা! আমি পাপায়ার মমের বিয়ে খাবো। দেখি কার্ডটা। রাইসা কার্ডটা খুলেই দেখে কথার ছবির সাথে অন্য একটা ছবি। পাপাই, মমের ছবির সাথে শয়তান বেদের ছবি কেন? চুপ মামনি, শয়তানি বলে না। তোমার মামার সাথে তোমার ওই আঙ্কেলটার বিয়ে। রাজ প্লিজ চুপ করো। রাইসা আমার মুখে কথার বিয়ের আকাশের সাথে হবে কথাটা শুনে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, বাবাই, তুমি ওনাকে বলো তো চলে যেতে। আমি ওনাকে দেখতে চাই না। বাবাই, আমি কারোর বিয়ে দাওয়াতে খাবো না। তুমি যেও না। কোথায় কার্ড দাও তো? রাইসা আমার হাতটা থেকে কার্ডটা নিয়ে কথার হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার দাওয়াত আপনিই খান যান, আমাদের খেতে হবে না। মম, তুমি এই অসভ্যতার ছবি নিয়ে আর কাঁদবে না। আমার মম আপনি না, আমার মম সাথী। আপনি চলে যান। বলেই টানতে টানতে আমাকে রুমে নিয়ে যাচ্ছে। রাইসার কথাগুলো শুনে কথার খুব কষ্ট হচ্ছে। কথা হাঁটু গেড়ে মাটিতে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মারে, তোর অসভ্য মাটা যে এখনো তার বাবাইকে ভালোবাসে। তোর বাবা যে তোর মায়ের প্রতিটি শ্বাস প্রশ্বাসে। তোর বাবা যদি আজ বিয়ের কার্ড দেখে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে আমাকে বুকে টেনে নিত, তাহলে সব ভুলে যেতাম। জানিস মা, তুই বড় হলে বুঝবি তোর মা নিজের চোখে দেখা জিনিস কিভাবে অবিশ্বাস করে। এক মেয়ের জীবন বাঁচাতে, তার গর্ভের সন্তানকে বাঁচাতে নিজেকে কুরবানি দিয়েছে। কথা বাসায় আসার পর বারবার রাইসার কথাগুলোই কানে বাজতে লাগলো। কিভাবে ভুলে থাকবে রাজকে? রাইসা আর রাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। যে জীবনে রাজকে পাবো না সে জীবন রাখবো না। রাজ যদি আমায় সত্যিই ভালোবাসে তাহলে বিয়ে ভাঙতে অবশ্যই আসবে। সে সাথীকে বিয়ে করবে না। এই জন্যই রাজ আর সাথীর বিয়ের দিন আমার আর আকাশের বিয়ে ফিক্সড করেছি।
এদিকে দেখতে দেখতে শুক্রবার এসে গেল। আজকের এই রাতটা পেরোলেই শুক্রবার। কথার ঘুম আসছে না, বারবার রাজের ছবিটাই ভেসে উঠছে চোখের সামনে। রাতে এসব ভাবতে ভাবতে কখন যে দু চোখ বন্ধ হয়ে আসে খেয়াল নেই। স্বপ্নে দেখে রাজ কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কথা স্বপ্নের মাঝে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ঘুম ভেঙে দেখে সে দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু তার এমন লাগছে কেন? হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর 5টা বাজে। এত সকালে আবার কে আসলো? কথা মনে মনে ভাবছে রাজ নিশ্চয়ই এসেছে। এ ভেবে যখনই দরজা খুলেই দেখে সাথী। তুমি আসছো কেন? আর কি চাও? আপনার নাকি আজকে বিয়ে? কেন, কোনো সমস্যা? আজ তো তোমারও বিয়ে। মানে আমার বিয়ে কার সাথে? কেন, রাজের সাথে? না আপু, রাজ ভাইয়া আমাকে তার বাসা থেকে আপনি আসার পরপরই বের করে দেয়। আপু, আপনি এই বিয়ে করবেন না। রাজ ভাই আপনাকে সত্যি ভালোবাসে। এ কথা বলে সাথী কথার দুপা জাপটে ধরে বলে, আপু, আমাকে মাফ করে দেন আপনাদের পবিত্র ভালোবাসা ভাঙার জন্য। আমাকে রাজভাই কিছু করেনি। আমি আপনার সাথে রাজভাইয়ার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার স্বামীকে বাঁচানোর জন্য একটিমাত্র পথ খোলা ছিল। আমার স্বামী আইসিইউতে যখন ঠিকমতো চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর ছিল, তখন আমার এই অভিনয় করা ছাড়া কোনো উপায় ছিল না। কি বলছো এসব? তাহলে রাজ আর তোমার যে পিক দেখলাম? আপু, পিকগুলো সব এডিট করা। রাজকে পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বাকিটা এডিট করে হয়েছে। ছি, তুমি মেয়ে হয়ে কি করে পারলে আরেকটা মেয়ের ক্ষতি করতে? তুমি না আমায় বোন ডেকেছিলে? আপু, কি করব? আমার সবুজকে যে আমার বাঁচাতে হতো, ওকে ছাড়া যে আমি নিজেকে কল্পনা করতে পারি না। ও যে আমার স্পন্দন। কথা সাথীকে পা থেকে তুলে বুকে টেনে নিল। আপু, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য তুমি বুকে টেনে নিলে? তুমি যেদিন থেকে বোন ডেকেছো সেদিন থেকে বোনের আসনটা তোমাকে দিয়েছি। আচ্ছা সাথী, তোমাকে কে অভিনয় করতে বলেছে? আপু, হয়তো বিশ্বাস করবে না, আমাকে এসব কিছু করিয়েছে আকাশ। হোয়াট? আকাশ মানে? হ্যাঁ আপু, আকাশ এসবের মূল। তোমার স্বামী অসুস্থ, আকাশ সবকিছুর মূলে। আমি কিচ্ছু বুঝতেছি না, আমাকে বুঝিয়ে বলবে? শুনুন তাহলে আপু, সবুজ আর আমি কাকাতো ভাই বোন। ছোটবেলায় সবুজের মা মারা যায়, প্রাইমারিতে উঠে চাচাও মারা যায়। সবুজের মা মারা যায়, বাবা সবুজকে আমাদের বাসায় নিয়ে আসে। ছোটবেলা থেকেই সবুজ আর আমি একসাথে স্কুলে যেতাম, দুজন যেখানে যেতাম একসাথে যেতাম। বলতে পারেন সেই শৈশব থেকে দুজনকে ভালোবাসতাম। একসাথে নৌকা করে শাপলা ফুল তুলে নিয়ে আসা, সবকিছু মিলে দিনগুলো খুব সুন্দর যাচ্ছিল। ক্লাস 10-এ ওঠার পর আমার বাবা প্যারালাইজড হয়ে যায়। সজীব তখন লেখাপড়া ছেড়ে কাজে লেগে যায়। সজীব টাকা আমাদের সংসারে চলতো। সজীবের অনেক বড় স্বপ্ন ছিল, আমি লেখাপড়া করে অনেক বড় হব। সেজন্য এইচএসসি পরীক্ষায় পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। সবুজ আমাকে তার মায়ের রাখা বালা বিক্রি করে দেয়। সবুজ যখন আমাকে ঢাকার গাড়িতে তুলে দিতে চায়, বাস স্ট্যান্ডে সবার সামনে সবুজকে সেদিন জড়িয়ে ধরেছিলাম। একদিন অনার্স সেকেন্ড ইয়ারে সবুজ না চাইতেই মায়ের জোড়াজুড়িতে সবুজ আমাকে বিয়ে করে। সবুজ মাকে নিয়ে ঢাকায় এসে পড়ে। ওই সারাদিন গাড়ি চালাতো আর আমি মন দিয়ে পড়তাম। আমাদের সংসারটা ছিল পরম সুখের, কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে। সেদিন ছিল মঙ্গলবার, আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। তাই সবুজ বলেছে সকাল সকাল গাড়ি গ্যারেজে জমা দিয়ে চলে আসবে, কিন্তু রাত যখন 8টা তখন সবুজ বাড়ি ফিরল না। খুব চিন্তা হচ্ছিল, বারবার ফোন দিয়ে ওর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। হঠাৎ হাতে থাকা ফোনটা তার চেনা সুরে বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি সবুজের ফোন। খপ করে ফোনটা ধরতেই, কই তুমি, ঠিক আছো বলতেই, ও কখন আসবে তুমি জানো না? তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল। একদমে কথাগুলো বলে ফেললাম, হঠাৎ ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ ভেসে উঠল। আপু, যার ফোন আজ বিকেলে সে অ্যাক্সিডেন্ট করেছে, ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে 28 নম্বর কেবিনে রয়েছে, আপনি আসুন।
লোকটি ফোন রেখে দেওয়ার সাথে সাথে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার সবকিছু মুহূর্তেই উলটপালট হয়ে গেল। হসপিটালে গিয়ে দেখি সবুজের অবস্থা ভালো না। ডাক্তার বলল সবুজকে আইসিইউতে রাখা লাগবে, অনেক খরচ। আমার কোনো উপায় না পেয়ে ডাক্তারের পায়ে পড়ে যাই, কিন্তু সেদিন ডাক্তারের মন গলেনি। ডাক্তার চলে যায়, পেছন থেকে কারো হাত আমার মাথায় অনুভব করি। পেছনে ঘুরে তাকিয়ে দেখি একটা লোক বলল, আপনার স্বামীর স্পর্শে চিৎকারের ব্যয়ভার যদি আমি বহন করি, তবে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। আপনি বললেন কি কাজ? আমি আমার স্বামীর জীবন বাঁচাতে আমি সব রকম কাজ করতে রাজি। বেশি কিছু না, একটা ছেলের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো ক্ষতি হবে না। রিপিট। আমি যতটুকু জানি সে ছেলে আপনাকে স্পর্শ পর্যন্ত করবে না। তারপর লোকটির পরিচয় জানতে পারলাম, আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী আপনার অফিসে চাকরি নেওয়ার থেকে শুরু করে রাজকে হসপিটালে খুনের পর্যন্ত সেই করে। সেদিন আমি ইচ্ছে করে হসপিটাল থেকে বের হয়ে নার্সকে ফোন দিয়ে রুম থেকে বের করে নিয়ে আসি। সেই সুযোগে আকাশ সাহেব মুখোশ পরে রাজের অক্সিজেন খুলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রমে আপনি রাজকে দেখতে যান। জানেন, সেদিন অনেক প্রার্থনা করেছিলাম যেন রাজের কিছু না হয়। সত্যি সত্যি রাজ ভাইয়া মহান একটা মানুষ। আমার স্বামী বাঁচানোর জন্য এছাড়া কোনো উপায় ছিল না। আমার মা এসব সবই জানতো। প্রথমে মা না করলেও পরে সবুজকে বাঁচাতে মা মরার আগে আমাকে আকাশের কথা মতো সবুজের হাতে তুলে দেয়। এছাড়া আমি প্রতিদিন নামাজে মোনাজাতে আমার স্বামীকেই চাইতাম আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। মাঝে মাঝে অভিনয় করে রাজকে শোনানোর জন্য মোনাজাতে রাজের কথা বলতাম, যেন রাজ বুঝতে পারে তাকে অনেক ভালোবাসি। কিন্তু কথা বিশ্বাস করো আপু, আমার প্রতিটা রক্তকণিকা সবুজের নামে লেখা। সবুজের জন্য আমি কাজ কেন, আমার জীবনও দিতে পারি। আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য করেছি। আজকে আমি ভালোবাসতাম বাহিক ভাবে, প্রেমিক হিসাবে হলেও মন থেকে নিজের বন্ধুর মতো মনে করতাম। রাজভাই শুধু তোমাকেই ভালোবাসে, তার মনে শুধু তুমিই আছো, অন্য কেউ নেই। তুমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার ভালোবাসার মানুষ, তোমার স্বামী, অন্য কারো প্রতি আকৃষ্ট নয়। জানো আপু, সবুজ যখন সম্পূর্ণ সুস্থ হসপিটাল থেকে রিলিজ দিয়েছে, ওকে আমি সব বলেছি। সবুজ আমাকে বলে দিতে বলেছে, যদি আকাশ আমাদের মেরেও ফেলে তবুও তুমি আর রাজ ভাইয়া সুখী হও। তোমাদের কিচ্ছু হবে না, তার আগে আকাশ নামক কালপিটটাকে সাহায্য করতে হবে। কথা গাড়ি বের করে সরাসরি আকাশদের বাড়িতে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা, এখনো কেউ ঘুম থেকে ওঠে নাই মনে হচ্ছে। কথা বাসায় ঢুকতেই আকাশের রুমে অট্টহাসির আওয়াজ শুনতে পেল। দেখেছো বাবা, আমি বলেছিলাম না রাজকন্যা রাজত্ব দুইটাই আমার হবে। ঠিক তেমনই হলো। কথাকে বিয়ে করতে পারলেই 1000 কোটি টাকার মালিক। কত দিনের প্ল্যান সাকসেস হতে যাচ্ছে। কত কি সুন্দর একটা মাল, মনে হচ্ছে বাগানে রাখা লাল গোলাপ। রাজ ঝামেলা করবে না, রাজ ঝামেলা করবে তো কিভাবে করবে? রাজ তো হসপিটালে। রাজের বাবাকে যেমন কথার বাবা তোমার বুদ্ধিমতো গাড়ি ধাক্কা দিয়ে মেরেছে, তেমনি তোমার ছেলে আকাশও রাজকে পরপারে পাঠানোর ব্যবস্থা করে। রাজের ভাগ্য ভালো, মেয়ে নিয়ে এখনো কবরে যায়নি। কাল সন্ধ্যায় রাইসাকে নিয়ে কথার বাড়ি যাওয়ার সময় গাড়িকে আমার ভাড়া করা ট্রাক ধাক্কা দেয়। এতে করে ড্রাইভার মারা গেলে ঘটনাস্থলে রাজ আর ছোট বাচ্চাটা বেঁচে যায়। তবে অবস্থা মরার মতোই, আর না মরলে হসপিটালে মরার ব্যবস্থা করব। কথা এসব শুনে আর ঠিক থাকতে পারছে না। রাজের কিছু হয়ে গেলে সে কি করবে? চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। হঠাৎ সাথীর মেসেজ। মন চাচ্ছে শয়তানটাকে নিজের হাতে খুন করি। হঠাৎ সাথীর মেসেজ। আপু, রাজ ভাইয়া শেখ মুজিবর হসপিটালে আছে। কথা আর কিছু না ভেবেই হসপিটালে চলে যায়। কথা হসপিটালে যাওয়ার সাথে সাথে সাথীর সাথে দাঁড়ানো একটা ছেলেকে দেখতে পায়। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি সবুজ, সাথী আমার স্ত্রী। সাথীর ব্যবহারের জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন,
এজন্য সাথীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আরে না, আমি কিছু মনে করিনি। এছাড়া সাথীর জায়গায় আমি হলেও তাই করতাম। সাথী আমার ছোট বোনের মতো। আচ্ছা সাথী, রাজ আর রাইসা কোথায়? আপু, রাজের অবস্থা ভালো না। অন্যদিকে রাইসা কিছুটা সুস্থ। রাইসাকে রাজ বাঁচাতে গিয়ে আরো গুরুতর আহত হয়ে গেছে। কথা কাঁপা কাঁপা গলায় বলল। রাজ কোথায়? আপু, তুমি আমার সাথে আসো। কথা সাথীর সাথে সাথে যাচ্ছে। সাথী রাজের কেবিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেয়। কথা ধীর গতিতে রাজের কাছে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। কথা রাজের কাছে যেতেই দেখে রাজের সাথে রাজকন্যাটাও চুপটি করে শুয়ে আছে। কথা নিজের অজান্তেই রাইসার কপালে হাত রাখে। রাইসার কপালে হাত রাখতেই রাইসা জেগে ওঠে। রাইসা কথাকে দেখেই চমকে ওঠে। তোমার না আজ বিয়ে, কেন আসছো হসপিটালে? ও, বর দেখাতে আসছো? তোমার বর দেখবো না, তুমি চলে যাও। আমার বাবার কাছে এসো না, দেখছো না বাবাই ঘুমোচ্ছে। মামুনি, আমার বুকে আসো। কি আপনার মামুনি? আমার মামুনি তো শুয়ে আছে। মানে? আমার বাবা আর মম একটাই। কথা আর কিছু বলতে পারছে না। তার বিয়ের কার্ড দেখে রাইসার মনে তার প্রতি বিরূপ প্রভাব পড়েছে। মামুনি, তোমার বাবাইকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার বুকে আসো। আমার বুকটা কেমন যেন করছে। না না না, তুমি চলে যাও প্লিজ। তোমার জন্য বাবাই কত কেঁদেছে। তুমি পচা। তোমার জন্য আমার বাবাই অ্যাক্সিডেন্ট করেছে। বাবাইকে তুমি কাঁদিয়েছো। আমার বাবাই তোমাকে এত এত ভালোবাসতো। বাবা কখন কাঁদতো জানো? না, তুমি বলো। আচ্ছা শোনো, শুনে কিন্তু চলে যাবা। বাবাই তোমার সাথে কথা বলতে দেখলে রাগ করে কাঁদবে। তুমি জানো আমি বাবাইয়ের মা। বাবাই বলেছে। ও ও তোমাকে তো বলাই হয়নি। আমি যখন বাবার বুকে ঘুমিয়ে যেতাম, আবার সজাগ পেতাম মাঝরাতে, তখন বাবাইকে দেখতাম বাবার বুকের উপর একটা ছবি রেখে কথা বলতো। আমি ঘুমের মতো শুয়ে থাকতাম। কিছুক্ষণ পর বাবাই যখন তোমার ছবিটা বুকের সাথে জড়িয়ে কাঁদতো, তখন আমিও জোরে করে কেঁদে দিতাম। বাবাই যখন আমাকে বুকে নিয়ে কাঁদতো, জানো বাবাই তোমাকে কত ভালোবাসতো। আমিও বাসি, তুমি বোঝো না। বাবাইকেও কষ্ট দাও, সাথে আমাকেও। আচ্ছা বলো তো, আমার বাবাই দেখতে কি পচা? না না, তোমার বাবা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর। তাহলে বুঝি সুন্দর মানুষকে কষ্ট দিতে হয়? আচ্ছা মম, আমি কি দেখতে পচা? রাইসার কথা শুনে কথা নিজেকে স্থির রাখতে পারল না। বুকের সাথে জড়িয়ে নিল। রাইসার অভিমান থাকলেও তার মমকে সে সরানোর বিন্দুমাত্র চেষ্টাও করছে না। আরো শক্ত করে কথাকে জড়িয়ে ধরছে। কথাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে। মম, ও মম, তুমি বাবাইকে ছেড়ে যেও না। জানো মম, বৃহস্পতিবার বিকেল বেলা বাবাই হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি বাবাইকে বলি, চলো বাবাই মমকে বলি, মম যেন তোমাকে ছেড়ে না যায়। বাবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন সন্ধ্যাবেলা যখন তোমার বাসাতে আসার জন্য গাড়ি করে রওনা দিই, হঠাৎ বড় একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা দেয়। বাবা আমাকে বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর আর কিছু মনে নেই। কথার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ নার্স এসে বলল। এভাবে কথা বললে রোগীর ক্ষতি হবে। আমি কিছু না বলেই নার্সকে বললাম ডাক্তার কোথায়। নার্স ডাক্তারকে দেখিয়ে দিলেন। স্যার, রাজের অবস্থা কেমন? কোন রাজ? কাল ট্রাক অ্যাক্সিডেন্টে আসছে। ও, পেশেন্টের অবস্থা বেশি ভালো না, বিশেষ অবজারভেশনে রাখা হয়েছে। মাথায় অনেক আঘাত পেয়েছে, প্রচুর ব্লাড গিয়েছে আর অনেক টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? 5-6 লাখ তো লাগবেই। এমন সময় নার্স এসে বলল। স্যার, 122 নাম্বার কেবিনের রোগীটা কেমন যেন করছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। কথা এমন সময় তার একটা কার্ড বের করে দিয়ে বলল। আমি এই শহরের সবচেয়ে বড় কোম্পানি কথা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আর এই যে 122 নাম্বার কেবিনে আছে, সে আমার স্বামী। আর লাখ কেন, কত কোটি টাকা লাগে আমি দেব, কিন্তু আমার স্বামীর কিছু হলে আপনাকে আমি ছাড়বো না। ডাক্তার কথার পরিচয় পেয়ে অনেকটা থমকে যায়। অপারেশন রেডি করো ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। অপারেশন রেডি করে
মেডিকেল বোর্ড বসালো কয়েকজন বড় বড় ডাক্তার নিয়ে। অপারেশন রেডি করে রাজকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। রাজের অপারেশন চলছে অন্যদিকে। কথা অপারেশন থিয়েটারের বাহিরে পায়চারি করছে আর মনে মনে আল্লাহকে ডাকছে। প্রায় ঘন্টা কয়েক পর ডাক্তার আসিফ অপারেশন থিয়েটার থেকে বিষণ্ণ মনে বের হতেই কথা জিজ্ঞেস করে। ডক্টর, আমার স্বামীর কি অবস্থা? আমাদের যতটা চেষ্টা করা ততটাই করছি, বাকিটা আল্লাহর হাতে। মাথার চোটটা অনেক বড়, অনেক বেশি ব্লাড খেয়েছে, জানি না কি হবে। আল্লাহকে ডাকুন, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। অন্যদিকে আকাশ সাহেব বিয়ের জন্য রেডি হচ্ছে। কতদিনের প্ল্যান আজ সাকসেস হচ্ছে, এ কথা ভেবেই কেমন যেন খুশি খুশি লাগছে। এমন সময় মাথাটা কেমন যেন ঘুরে উঠল। আকাশ তার বাবাকে ডাক দিয়ে ফ্লোরে পড়ে গেল। আকাশের বাবা ছেলের এমন অবস্থা দেখে তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে গেল। আকাশ সাহেবকে দেখে ডাক্তার কিছু টেস্ট দিল। টেস্টগুলো হাতে পাওয়ার পর ডাক্তার আকাশকে কিছু প্রশ্ন করলো এবং জানতে পারলো আকাশ ছোটবেলা থেকে লন্ডনে থাকতো। ডাক্তার পুরোপুরি শিওর হয়ে নিল রোগটা সে লন্ডন থেকেই বাঁধিয়ে এসেছে। হঠাৎ এমন সময় আকাশের বাবা ডাক্তারকে বলল, মানে কি বলছেন? শুনেন, আপনার ছেলে HIV পজিটিভ। রোগটা অনেক দিন ধরেই বয়ে বেড়াচ্ছে, বাট লাস্ট স্টেজ এসে প্রক্রিয়া দেখাতে শুরু করেছে। লতিফ সাহেব ডাক্তারের মুখে এমন কথা শুনে চেয়ার থেকে পড়ে যায়। ডাক্তার নার্স ডাকতে ডাকতেই ডাক্তার আকাশের হাতেই স্ট্রোক করে মারা যায় আকাশের বাবা। এদিকে আকাশ জানতে পারে তার বাবা মারা গিয়েছে। আকাশটা অনেকটাই ভেঙে পড়ে যখন জানতে পারে তার মরণ ব্যাধি এইডস হয়েছে। তখন তার পুরো পৃথিবীটা উলটপালট হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে লন্ডনে ক্লাবে প্রতিদিন ড্রেস চেঞ্জ করার মতো মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার কথা। চোখ থেকে অনিচ্ছা সত্ত্বেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সারা জীবন যে টাকার পিছনে ছুটেছে সে টাকা আজ তাকে বাঁচাতে পারবে না। আজ আকাশ পানে চেয়ে আকাশের খুব বলতে ইচ্ছা করছে, সত্যি আল্লাহ তোমার বিচার অনেক কঠিন, এসব আমার কর্মের ফল। খুব করে আকাশের আজ মন চাচ্ছে মরার আগে যদি রাজার কথার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। হসপিটালের বেডে শুয়ে শুয়ে এসব ভাবতে লাগলো। এদিকে 18 ঘন্টা হয়ে গেল, এখনো রাজের জ্ঞান ফিরছে না। ডক্টর, রাজের যে এখনো জ্ঞান ফিরছে না? ম্যাডাম, আমাদের যতটুকু চেষ্টা করেছি। হতে পারে পেশেন্টকে বিদেশ পাঠাতে হবে। আমি সিঙ্গাপুরের রোগীর সব ডিটেলস ফ্যাক্স করছি। তারা আজকে রেজাল্ট জানানোর কথা। সিঙ্গাপুরে আমাদের বাংলাদেশের ডাক্তারের মন রয়েছে, তার সাথেও কথা হয়েছে। ডক্টর, প্লিজ যা করা লাগে তবু আমার স্বামীকে বাঁচান। ঘণ্টাখানেক পর সিঙ্গাপুর থেকে ফ্যাক্স এসেছে। রোগীকে নিয়ে যাওয়ার পারমিট দিয়েছে। কথা রাজ এবং রাইসাকে নিয়ে সিঙ্গাপুর চলে যায়। সিঙ্গাপুরে রাজের আরেকটা অপারেশন হয়। ডাক্তার যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, এদিকে ডাক্তার মন অপারেশন থিয়েটারের আগে কথাকে দেখে থমকে যায়। আপু, আপনি এখানে কেন? কথা তখন রাজের সব কথা খুলে বলে। আপু, এর আগেও রাজের চিকিৎসা আল্লাহ তাআলা আমার হাতেই করিয়েছে, এবারও তাই। যাই হোক, রাজের সব রিপোর্ট দেখলাম। আপনি এক কাজ করেন, আল্লাহর সাথে প্রার্থনা করেন। এই কথা বলে যখন ডাক্তার মন অপারেশন থিয়েটারে যাবে তখন রাইসা ডেকে বলে, আন্টি, আমার বাবাই যেন কষ্ট না পায়, মনে রেখো। আচ্ছা, তুমি আল্লাহকে বলো যেন আল্লাহ তোমার বাবাকে কষ্ট না দেয়। আচ্ছা, তুমি যাও। ডাক্তার মন অপারেশন থিয়েটার থেকে দীর্ঘ 2 ঘন্টা পর বের হতেই কথা ডাক্তার মনকে বলল, আপু, আমার রাজের কি অবস্থা? আমাদের কাজ আমরা করছি, বাকিটা আল্লাহর কাছে। কথাটা বলতেই মনের চোখে অজানা কারণে পানি এসে যায়। কথার বুঝতে বাকি থাকে না রাজের অবস্থা ভালো না। এদিকে রাজের অবস্থা ভালো না। ডাক্তার মন তার কেবিনে বসে চিন্তা করছে। এমন সময় তার সহযোগী অধ্যাপক বলল, ম্যাম, রোগীর বাঁচার চান্স 40% থাকা সত্ত্বেও কেন অযথা অপারেশন করলেন? ধরতে গেলে রোগীর যে অবস্থা, এত কোনো নিশ্চিত মৃত্যু। হ্যাঁ মিস্টার ফিলিপস, এটা আমিও জানি। তারপরও অপারেশনটা আমি করেছি। ছোট বাচ্চাটা দেখছো না যে সে বাচ্চা এবং তাদের শাশ্বত প্রেমের কথা ভেবে। যখন অপারেশনের 10 ঘন্টা পার হওয়ার পরও রাজের জ্ঞান ফিরছে না, তখন ডাক্তার মন কথাকে বলল, আপু, 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে আর বাঁচবে না, আর বাঁচানো যাবে না। রাইসা কথার কোলে নিশ্চুপ হয়ে বসে আছে। রাইসার মাথায় মন হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি, বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করে। তুমি তোমার আল্লাহকে বলো তোমার বাবাকে যেন সুস্থ করে দেয়। মন চলে গেলে কথা সুন্দরভাবে অজু করে নেয়। কথার সাথে সাথে রাইসাও অজু করে নেয় মার মতো।
কথা অজু শেষ করে কমন রুমের এক কোণে নামাজে দাঁড়িয়ে যায়। কথা যখন সিজদা করে, কথার সিজদার সাথে সাথে ছোট রাইসা মামুনিও সিজদা করে। নামাজ শেষ করে কথা দুখানা হাত আকাশের দিকে উত্তোলন করে বলল, হে আল্লাহ, তোমার দরবারে ফকিরের বেশি দুহাতখানা তুলে ধরেছি। কথা চেয়ে দেখে কথার সাথে সাথে ছোট দুখানা হাত রাইসাও তুলে ধরেছে। কথার চোখ থেকে টপ করে সাথে সাথে এক ফোঁটা অশ্রু জায়নামাজে পড়ে যায়। ও আল্লাহ, দেখো তোমার মাসুম বান্দাটাও তার বাবার জন্য ছোট্ট দুহাতখানা তুলে ধরেছে। সে তো কোনো পাপ করেনি, নিষ্পাপ শিশু। তোমার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছে। তুমি পারবে ছোট চোখের অশ্রু সহ্য করতে? ও আমার আল্লাহ, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে। ও আমার রহমান, কিন্তু তুমি ছাড়া যে আমার কেউ নেই, কার কাছে যাইব? ফকির এক জায়গায় ভিক্ষা না পেলে অন্য জায়গায় যায়, কিন্তু আমার যে তোমায় ছাড়া আর কারো কাছে যাওয়ার জায়গা নেই। তুমি দুনিয়ার একটা ফকিরকেও খালি হাতে ফেরত দিতে নিষেধ করেছো। ও মাবুদ, তুমি কিভাবে তোমার বান্দির হাতটা খালি হাতে ফেরাবে? তুমি না রহমান, তুমি না রহিম। তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। এদিকে ছোট রাইসা ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো কারো কাছে চাইতে পারে না, কিন্তু আজ সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে ছোট হাতখানা তুলে বলছে, আল্লাহ তুমি কোথায় থাকো? দেখো আল্লাহ, তোমার কাছে আমি কিভাবে হাত পেতেছি। আমি তোমার কাছে চকলেট চাই না, আমি তোমার কাছে আইসক্রিম চাই না, চাই আমার পাপাইকে। দেবে না তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি জানো না ছোটদের কাঁদাতে হয় না, কিন্তু আমি কাঁদছি। তুমি না ভালো, মা বলছে তোমাকে বললেই পাপাইকে সুস্থ করে দিবে। ও আল্লাহ, আমি বাবাইয়ের বুকে যাব, তুমি বাবাইকে ভালো করে দাও। দেখো আমি কাঁদছি, দেখো ফকিরেরা এভাবে হাত পাতে না, আমি তোমার কাছে পেতেছি। ছোটদের খালি হাতে ফেরত দেয় না, তুমি আমার বাবাইকে সুস্থ করে দিবে। আমি জানি তোমার অনেক দয়া, তোমার দয়ার বদলেতে বাবাইকে সুস্থ করে দাও। এদিকে কথা মোনাজাত শেষ করার সাথে সাথে রাইসাও শেষ করে। মোনাজাত শেষ করার পর কথা রাজের কেবিনের সামনে যেতেই দেখে ডাক্তার মন বের হচ্ছে। আপু, রাজির কি অবস্থা? ডাক্তার মন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি আপু, ভেতরে যান, বাকিটা বলতে পারবো না। ডক্টরের এই কথা শুনে বুকের ভেতরটা কেমন করে ছ্যাদ করে ওঠে। না, এ হতে পারে না। কথা দৌড়ে গিয়ে রাজকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়া কেমনে বাঁচবো? হঠাৎ কথার কানে কে যেন কামড় দিয়ে বলে, কি রে পাগলি, কি করে ভাবলি তোকে একা রেখেই চলে যাব? বড্ড বেশি ভালোবাসিছি তোকে। আমার জ্ঞান ফিরতেই ডাক্তার মুনকে বলি তোমাকে যেন এভাবে বলে। যাহ দুষ্টু। আর কিছু বলতে পারে না কথা। রাজের বুকের উপর মাথাটা রেখে চোখের জল ছেড়ে দেয়। কি হলো মামুনি, বাবাই না অসুস্থ? কথা লজ্জা পেয়ে উঠে পড়ে। এমন সময় আমি রাইসার দিকে দু হাতখানা বাড়িয়ে দেই। রাইসা এক দৌড়ে আমার বুকে আছড়ে পড়ে। রাইসা আমার কপালে চুমু দিয়ে বলে, পাপাই আমাকে রেখে কোথাও যাবে না, প্রমিস করো। আচ্ছা প্রমিস। এমন সময় ডাক্তার মন এসে বলে, আপু আজকে স্বয়ং আল্লাহ তাআলা রাজের হায়াত দান করেছে, তা না হলে মৃত্যু যেখানে নিশ্চিত সেখান থেকেও রাজ বেঁচে ফিরেছে। আর আপু, তোমার প্রতি অনুরোধ রইল, তোমার স্বামীকে নিরাপদে রেখো। কথা হসপিটালে কয়েকদিন থেকে রাজকে নিয়ে দেশে ফিরে আসে। দেশে ফিরে জানতে পারে আকাশ মারা গিয়েছে এইডস রোগে। কথা মনে মনে বলল, নিশ্চয় আল্লাহ সর্বোত্তম বিচারকারী। এদিকে রাজ এখন পুরোপুরি সুস্থ। একদিন সকালবেলা কথা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার সময় দরজা লক করতে ভুলে যায়। আমি ওয়াশরুমে ধাক্কা দিয়েই চোখ বন্ধ করে ফেলি। কথা আ করে চিৎকার মারে। এটা ভাবছেন না? কথার দরজা লাগিয়ে দিয়ে বলে, শাড়িটা পরতে পারছি না, পরিয়ে দাও। কথার শাড়ি পরিয়ে দিচ্ছি। যখন শাড়ির কুচিটা ঠিক কোমরে গুজে দিব ঠিক তখনই বলল, আজ যে আমাদের ৮ম বিবাহ বার্ষিকী, তুমি জানো? আমি মনে মনে ভাবলাম আল্লাহ জানে, এখন যদি বলি মনে নাই, কপালে শনি আছে। তাই কথাকে কোলে করে নিয়ে রুমে চলে গেলাম। নিজ হাতে কথার গলায় সোনার চেন আর একটা নেকলেস পরিয়ে দিলাম। তারপর রাইসার কথাকে নিয়ে ঘুরতে বের হলাম। রাত্রিবেলা কথা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমাদের বিবাহ বার্ষিকীতে তোমার কাছে একটা জিনিস চাইবো,
দিবে? কথার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে কথার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। তোমার তো কাব্যকে চাই, কথা ছাড়িয়ে নিয়ে বলল। যা দুষ্টু, বলার আগেই বুঝে ফেলে। বুঝোই তো, রাইসার একটা ভাই দরকার, কাব্যকে তো লাগবেই। এই কথা বলে কথাকে আপন করে নিলাম। সমাপ্ত। গল্পটা এখানেই শেষ হলো। যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের স্টোরি অফ রোহান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, গল্পটা কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।